জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। শিগগিরই সই হচ্ছে না বহুকাঙ্ক্ষিত তিস্তার পানি বন্টন চুক্তি, তবে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য বিষয় স্থবির রাখতে চায় না ঢাকা। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ ও কানেক্টিভিটি আরও বাড়াতে নীতিগতভাবে একমত দুই দেশ। স্থলবন্দর 24 ঘন্টা চালু রাখা ও রেলপথে পণ্য পরিবহন বাড়ানোর প্রস্তাব করবে ঢাকা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তার দিল্লি সফরের কথা জানিয়ে বলেন, শেখ হাসিনা নরেন্দ্র মোদী দু শীর্ষ নেতার অনলাইন বৈঠকে সই হতে পারে কয়েকটি সমঝোতা স্মারক। মাহফুজ মিশু রিপোর্ট। কোভিড সংক্রমণের মধ্যে গেল আগস্টে ঢাকা সফরে এসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেই সফরের পর অনলাইনে যৌথ পরামর্শ কমিটির সভা করেছেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। 17 ডিসেম্বর ভার্চুয়ালি বৈঠক করবেন দুই শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব। আমরা ডেট নিয়ে এখন মোটামুটি চিন্তা ভাবনা করছি এবং যেহেতু দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীদের একটা ডিজিটাল মিটিং হওয়ার কথা আছে 16 ডিসেম্বরের পরে, সেক্ষেত্রে তার আগে হয়তো যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন অফিসিয়াল অ্যাপ্রুভালের পর্যায়ে আছে। সব ঠিক থাকলে পররাষ্ট্র সচিবের সফরের আগেই হতে পারে দুদেশের পানি সম্পদ সচিব পর্যায়ের বৈঠক। সেখানেই নির্ধারিত হবে দীর্ঘদিন না হওয়া যৌথ নদী কমিশন বৈঠকের দিনক্ষণ। যদিও শিগগিরই তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের কোনো সুখবর নেই এখনো। তিস্তার বিষয় সবসময় আমাদের এজেন্ডাতে থাকবে, এটাতে কোনো সন্দেহ করার কোনো কারণ নাই। তবে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে প্রোগ্রেস না হলে অন্য এরিয়ার প্রোগ্রেসগুলো আটকিয়ে থাকবে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। জানা গেছে, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে রেল পরিবহন ও স্থলবন্দর ব্যবস্থাপনার মতো বিষয়ে সমঝোতা স্মারক সই করতে পারে দুদেশ। 24 আওয়ার্স কি খোলা রাখতে পারি কিনা সাম অফ দ্য ল্যান্ড পোর্টস, আমরা কি বাই রোডের সাথে সাথে ট্রেন দিয়ে কিভাবে করতে পারি বা ইনল্যান্ড ওয়াটার দিয়ে কিভাবে করতে পারি, তারপরে সার্টিফিকেশন রিলেটেড যে সমস্ত কমপ্লিকেশনস আছে দুই সাইডেই, সেগুলা কিভাবে, তো ওগুলো আলোচনা করতে পারবো। কোভিড পরিস্থিতির উন্নতি হলে আসছে মার্চে নরেন্দ্র মোদী ঢাকা সফরে আসবেন বলেও জানান সরকারের এই সিনিয়র সচিব। আগামী মার্চ মাসে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিজিক্যালি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত আফ্রিকা বাংলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকপান কিংস 11 এবং উইথ ব্যাংক কিংস 11-এর মধ্যে এই ম্যাচে 7 উইকেটের বড় ব্যবধানে জয় পায় ব্র্যাকপান কিংস 11। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান বিজয়ী দলের অধিনায়ক আলাউদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টিম আফ্রিকার আইসিসি কোচ হুসাইন আয়ুব। সভাপতিত্ব করেন খেলার প্রধান সমন্বয়ক নোমান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া এবং কমিউনিটি নেতা মমিনুল হক মমিন। প্রবাসী বাংলাদেশি সংগঠনের পক্ষ থেকে ইতালিতে ব্যাডমিন্টন খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। ভেনিস ফ্রেন্ডলি ব্যাডমিন্টন গ্রুপের মাঝে এসব জার্সি বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার এবং প্রতিষ্ঠানটির ক্রীড়া সম্পাদক ও কাউন্সিলর আফাই আলী। উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সদস্য হান্নান মিয়া, মিজানুর রহমান সহ আরও অনেকে। বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা খেলা উপভোগ করেন। প্রবাসী বাংলাদেশে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। বিশ্বজুড়ে 13,27,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। সব মিলে আক্রান্ত 5,50,00,000 ছাড়ালো। নতুন করে ইতালিতে প্রাণ গেছে 5 শতাধিক মানুষের। দেশটি 34,000-এর মতো মানুষের শরীরে মিলে ভাইরাস। প্রাণহানি এবং সংক্রমণ বেড়েছে ইউরোপের অন্যান্য দেশেও। ভারত ও রাশিয়া দুদেশই প্রায় প্রাণ গেছে 3 শতাধিক করে মানুষের। 2,52,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি যুক্তরাষ্ট্রে। নিজের উদ্ভাবিত ভ্যাকসিন করোনা প্রতিরোধে প্রায় 95% কার্যকর বলে দাবি করল মার্কিন প্রতিষ্ঠান মডার্না। ভ্যাকসিন পরীক্ষার তৃতীয় ধাপে মানবদেহে পরীক্ষার পর পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এই দাবি করল প্রতিষ্ঠানটি। প্রায় 30,000 মানুষের উপরে এই পরীক্ষা চালায় মডার্না। ভ্যাকসিনটির বাণিজ্যিক উৎপাদন এবং ভোক্তা পর্যায়ে ব্যবহার শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে নিজেদের তৈরি ভ্যাকসিনকে করোনা প্রতিরোধে 90% কার্যকর বলে দাবি করে ফাইজার বায়োএনটেক।
প্রবাসী বাংলাদেশের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশযান পাঠিয়েছে অ্যালেন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। প্রথম বেসরকারি মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠানের ক্রু ড্রাগন ক্যাপসুলে চেপে মহাকাশে পাড়ি দেন 4 নভোচারী। রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7:27 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় স্পেস এক্সের রকেট ও ক্যাপসুল। নভোচারীদের 3 জন মার্কিনী ও 1 জন জাপানের নাগরিক। জাপানের সোচি নগুচি ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে ভিন্ন ধরনের 3টি মহাকাশযানে যাত্রার অভিজ্ঞতা অর্জন করলেন। গত মে মাসে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে 2 মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিল স্পেস এক্স। আগস্টে তাদের নিরাপদে ফিরিয়েও আনা হয়। প্রথম অভিযানের সাফল্যের 5 মাসের মধ্যে নতুন করে তৈরি হয় তাদের মহাকাশযান। তুরস্ক ইস্তাম্বুলে আগুনে পুড়ে গেছে ঐতিহাসিক এক মসজিদ। 17 শতকে অটোমান সুলতান চতুর্থ মেহমেদের আমলে নির্মিত হয় কাঠের মসজিদটি। ইস্তাম্বুলের এশীয় অংশে বসফরাস প্রণালীর পার ঘেঁষে মসজিদটির অবস্থান। আগুনে ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের আরও বাড়িঘর। আগুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঐতিহাসিক মসজিদে অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খুব দ্রুত মসজিদ পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।